সবাইকে আমার চ্যানেল সাহিত্য সম্ভারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির চতুর্থ পর্ব থেকে পড়া শুরু করব। আগের সপ্তাহে জীবন স্মৃতির 3 নম্বর পর্ব পর্যন্ত আমরা পড়েছিলাম ঘর বাহির। আজকের পর্বে ভৃত্য রাজকতন্ত্র থেকে আমরা পড়া শুরু করব। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের যদি মনে হয় যে এই চ্যানেলের দ্বারা আপনি উপকৃত হতে পারেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমি আপলোড করলেই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন যায়। তো শুরু করছি আজকের পর্ব। ভৃত্য রাজকতন্ত্র। ভারতবর্ষের ইতিহাসে দাস রাজাদের রাজত্বকাল সুখের কাল ছিল না। আমার জীবনের ইতিহাসেও ভৃত্যদের শাসনকালটা যখন আলোচনা করিয়া দেখি, তখন তাহার মধ্যে মহিমা বা আনন্দ কিছুই দেখিতে পাই না। এই সকল রাজাদের পরিবর্তন বারংবার ঘটিয়াছে, কিন্তু আমাদের ভাগ্যে সকলটাতেই নিষেধ ও প্রহারের ব্যবস্থার বৈলক্ষণ ঘটে নাই। তখন এ সম্বন্ধে তত্ত্বালোচনার অবসর পাই নাই। পিঠে যাহা পড়িত তাহা পিঠে করিয়াই লইতাম, এবং মনে জানিতাম সংসারের ধর্মই এই, বড় যে সে মারে, ছোট যে সে মার খায়। ইহার বিপরীত কথাটা, অর্থাৎ ছোট যে সেই মারে, বড় যে সেই মার খায়, শিখিতে বিস্তর বিলম্ব হইয়াছে। কোনটা দুষ্ট এবং কোনটা শিষ্ট, ব্যাধ তাহা পাখির দিক হইতে দেখে না, নিজের দিক হইতেই দেখে। সেই জন্য গুলি খাইবার পূর্বেই যে সতর্ক পাখি চিৎকার করিয়া দল ভাগায়, শিকারী তাহাকে গালি দেয়। মার খাইলে আমরা কাঁদিতাম, গৃহ প্রহারকর্তা সেটাকে শিষ্টচিত্ত বলিয়া গণ্য করিত না। বস্তুত সেটা ভৃত্যরাজদের বিরুদ্ধে সিডিশন। আমার বেশ মনে আছে, সেই সিডিশন সম্পূর্ণ দমন করিবার জন্য জল রাখিবার বড় বড় জ্বালার মধ্যে আমাদের রোদনকে বিলুপ্ত করিয়া দিবার চেষ্টা করা হইত। রোদন জিনিসটা প্রহারকারীর পক্ষে অত্যন্ত অপ্রিয় এবং অসুবিধাজনক, একথা কেহই অস্বীকার করিতে পারিবে না। এখন একবার ভাবি, ভৃত্যদের হাত হইতে কেন এমন নির্মম ব্যবহার আমরা পাইতাম। মোটের উপরে আকার প্রকারে আমরা যে স্নেহ দয়ামায়ায় অযোগ্য ছিলাম তাহা বলিতে পারি না। আসল কারণটা এই, ভৃত্যদের উপরে আমাদের সম্পূর্ণ ভার পড়িয়াছিল। সম্পূর্ণ ভার জিনিসটা বড় অসহ্য, পরমাত্মীয়ের পক্ষেও দুর্বহ। ছোট ছেলেকে যদি ছোট ছেলে হইতে দেওয়া যায়, সে যদি খেলিতে পায়, দৌড়িতে পায়, কৌতূহল মিটাইতে পারে, তাহা হইলেই সে সহজ হয়। কিন্তু যদি মনে করো উহাকে বাহির হইতে দিব না, খেলায় বাধা দিব, ঠান্ডা করিয়া বসাইয়া রাখিব, তাহা হইলে অত্যন্ত দুরূহ সমস্যার সৃষ্টি করা হয়। তাহা হইলে ছেলেমানুষের দ্বারা নিজের যে ভার নিজে অনায়াসেই বহন করে, সেই ভার শাসনকর্তার উপরে পড়ে। তখন ঘোড়াকে মাটিতে চড়িতে না দিয়া তাহাকে কাঁধে লইয়া বেড়ানো হয়। যে বেচারা কাঁধে করে তাহার মেজাজ ঠিক থাকে না। মজুরের লোভে কাঁধে করে বটে, কিন্তু ঘোড়া বেচাবার উপর পদে পদে শোধ লইতে থাকে। এই আমাদের শিশুকালের শাসনকর্তাদের মধ্যে অনেকেরই স্মৃতি কেবল কীর্চর আকারেই মনে আছে, তাহার বেশি আর মনে পড়ে না। কেবল একজনের কথা খুব স্পষ্ট মনে জাগিতেছে, তাহার নাম ঈশ্বর। সে পূর্বে গ্রামে গুরু মশাইগিরি করিত। সে অত্যন্ত শুচি সংযত, আচারনিষ্ঠ, বিজ্ঞ এবং গম্ভীর প্রকৃতির লোক। পৃথিবীতে তাহার শুচিতা রক্ষার উপযোগী মাটি জলের বিশেষ অভাব ছিল। এই জন্য এই মৃৎপিণ্ড মেদিনীর মলিনতার সঙ্গে সর্বদাই তাহাকে যেন লড়াই করিয়া চলিতে হইত। বিদ্যুৎ বেগে ঘটি ডুবাইয়া পুষ্করিণীর 3-4 হাত নিচেকার জল সে সংগ্রহ করিত। স্নানের সময় 2 হাত দিয়া অনেকক্ষণ ধরিয়া পুষ্করিণীর উপরিতলের জল কাটাইতে অবশেষে হঠাৎ এক সময় দ্রুত গতিতে ডুব দিয়া লইত।
যেন পুষ্করিণীটি কোনো মতে অন্যমস্ক করিয়া দিয়া ফাঁকে দিয়া মাথা ডুবাইয়া লওয়া তাহার অভিপ্রায়। চলিবার সময় তাহার দক্ষিণ হস্তটি এমন একটু বক্রভাবে দেহ হইতে স্বতন্ত্র হইয়া থাকিত যে বেশ বোঝা যাইত তাহার ডান হাতটা তাহার শরীরের কাপড় চোপড়গুলিকে পর্যন্ত বিশ্বাস করিতেছে না। জলে, স্থলে, আকাশে এবং লোক ব্যবহারের রন্ধ্রে রন্ধ্রে অসংখ্য দোষ প্রবেশ করিয়াছে। অহরাত্র সেইগুলিকে কাটাইয়া চলা তাহার এক বিষম সাধনা ছিল। বিশ্বজগৎটা কোনো দিক দিয়া তাহার গায়ের কাছে আসিয়া পড়ে, ইহা তাহার পক্ষে অসহ্য। অতস্পর্শ তাহার গাম্ভীর্য ছিল। ঘাড় ঈষৎ বাঁকাইয়া মন্দ্রস্বরে চিবাইয়া চিবাইয়া সে কথা কহিত। তাহার সাধু ভাষার প্রতি লক্ষ্য করিয়া গুরুজনেরা আড়ালে প্রায়ই হাসিতেন। তাহার সম্বন্ধে আমাদের বাড়িতে একটা প্রবাদ রটিয়া গিয়াছিল যে সে বরানগরের বরাহনগর বলে, সে বরানগরকে বরাহনগর বলে। এটা জনশ্রুতি হইতে পারে, কিন্তু আমি জানি অমুক লোক বসে আছেন না বলিয়া সে বলিয়াছিল অপেক্ষা করছেন। আমার মুখের এই সাধু প্রয়োগ আমাদের পারিবারিক কৌতুকালাপের ভাণ্ডারে অনেক দিন পর্যন্ত সঞ্চিত ছিল। নিশ্চয়ই এখনকার দিনে ভদ্রঘরে কোনো ভৃত্যের মুখে অপেক্ষা করছেন কথাটা হাস্যকর নহে। ইহা হইতে দেখা যায় বাংলায় গ্রন্থের ভাষা ক্রমে চলিত ভাষার দিকে নামিতেছে এবং চলিত ভাষা গ্রন্থের ভাষার দিকে উঠিতেছে। একদিন উভয়ের মধ্যে যে আকাশ পাতাল ভেদ ছিল, এখন তাহা প্রতিদিন খুঁচিয়া আসিতেছে। এই ভূতপূর্ব গুরুমশায় সন্ধ্যাবেলায় আমাদিগকে সংযত রাখিবার জন্য একটি উপায় বাহির করিয়াছিলেন। সন্ধ্যাবেলায় বেড়ির তেলের ভাঙা সেজের চারদিকে আমাদের বসাইয়া সে রামায়ণ মহাভারত শোনাইত। চাকরদের মধ্যে আরও 2-4টি শ্রোতা আসিয়া জুটিত। ক্ষীণ আলোকে ঘরের কড়িকাঠ পর্যন্ত মস্ত মস্ত ছায়া পড়িত। টিকটিকি দেয়ালে পোকা ধরিয়া খাইত। চামচিকে বাহিরের বারান্দায় উন্মত্ত দরবেশের মতো ক্রমাগত চক্রাকারে ঘুরিত। আমরা স্থির হইয়া বসিয়া হা করিয়া শুনিতাম। যেদিন কুশলভের কথা আসিল, বীর বালকেরা তাহাদের বাপকুড়োকে একেবারে মাটি করিয়া দিতে প্রবৃত্ত হইল। সেদিনকার সন্ধ্যাবেলাকার সেই অস্পষ্ট আলোকের সভা নিস্তব্ধ ঔৎসুকের নিবিড়তায় যে কিরূপপূর্ণ হইয়াছিল তাহা এখনও মনে পড়ে। এদিকে রাত হইতেছে, আমাদের জাগরণকালের মেয়াদ ফুরাইয়া আসিতেছে, কিন্তু পরিণামের অনেক বাকি। এহেন সংকটের সময় হঠাৎ আমাদের পিতার অনুচর কিশোরী চাটুজ্জে আসিয়া দাশু রায়ের পাঁচালি গাহিয়া অতি দ্রুত গতিতে বাকি অংশটুকু পূরণ করিয়া গেল। কৃত্তিবাসের সরল পয়ারের মৃদুমন্দ কলধ্বনি কোথায় বিলুপ্ত হইল। অনুপ্রাসের ঝকমকীয় ঝঙ্কারে আমরা একেবারে হতবুদ্ধি হইয়া গেলাম। কোনো দিন পুরাণ পাঠের প্রসঙ্গে শ্রোতৃসভায় শাস্ত্রঘটিত তর্ক উঠিত। ঈশ্বর সুগভীর বিজ্ঞতার সহিত তাহার মীমাংসা করিয়া দিত। যদিও ছোট ছেলেদের চাকর বলিয়া ভৃত্য সমাজে পদমর্যাদায় সে অনেকের চেয়ে হীন ছিল, তবু কুরুসভায় ভীষ্ম পিতামহের মতো সে আপনার কনিষ্ঠদের চেয়ে নিম্ন আসনে বলিয়াও আপন গুরুগৌরব অবিচলিত রাখিয়াছিল। এই আমাদের পরম প্রাজ্ঞ রক্ষকটির যে একটি দুর্বলতা ছিল, তাহা ঐতিহাসিক সত্যের অনুরোধে অগত্যা প্রকাশ করিতে হইল। সে আফিম খাইত। এই কারণে তাহার পুষ্টিকর আহারের বিশেষ প্রয়োজন ছিল। এই জন্য আমাদের বরাদ্দ দুধ যখন সে আমাদের সামনে আনিয়া উপস্থিত করিত, তখন সেই দুধ সম্বন্ধে বিপ্রকর্ষণ অপেক্ষা আকর্ষণ শক্তিটাই তাহার মনে বেশি প্রবল হইয়া উঠিত। আমরা দুধ খাইতে স্বভাবতই বিতৃষ্ণা প্রকাশ করিলে আমাদের স্বাস্থ্যোন্নতির দায়িত্ব পালন উপলক্ষেও সে কোনোদিন দ্বিতীয়বার অনুরোধ বা জবরদস্তি করিত না। আমাদের জল খাবার সম্বন্ধেও তাহার অত্যন্ত সংকোচ ছিল। আমরা খাইতে বসিতাম। লুচি আমাদের সামনে একটা মোটা কাঠের বারকোষে রাশ করা থাকিত। প্রথমে 2-1খানি মাত্র লুচি যথেষ্ট উঁচু হইতে সূচিতে বাঁচাইয়া সে আমাদের পাতে বর্ষণ করিত। দেবলোকের অনিচ্ছা সত্ত্বেও নিতান্ত তপস্যার জোরে যে বর মানুষ আদায় করিয়া লয়, সেই বরের মতো লুচি কয়খানা আমাদের পাতে আসিয়া পড়িত। তাহাতে পরিবেশনকর্তার কুণ্ঠিত দক্ষিণ হস্তের দাক্ষিণ্য প্রকাশ পাইত না। তাহার পর ঈশ্বর প্রশ্ন করিত, আরও দিতে হইবে কিনা। আমি জানিতাম
কোন উত্তরটি সর্বাপেক্ষা সদুত্তর বলিয়া তাহার কাছে গণ্য হইবে। তাহাকে বঞ্চিত করিয়া দ্বিতীয়বার লুচি চাহিতে আমার ইচ্ছা করিত না। বাজার হইতে আমাদের জন্য বরাদ্দ মতো জল খাবার কিনিবার পয়সা ঈশ্বর পাইত। আমরা কি খাইতে চাই প্রতিদিন সে তাহা জিজ্ঞাসা করিয়া লইত। জানিতাম সস্তা জিনিস ফরমাস করিলে সে খুশি হইবে। কখনো মুড়ি প্রভৃতি লঘুপথ্য, কখনো বা ছোলা সিদ্ধ, চীনাবাদাম ভাজা প্রভৃতি অপথ্য আদেশ করিতাম। দেখিতাম শাস্ত্রবিধি, আচারতত্ত্ব প্রভৃতি সম্বন্ধে ঠিক সূক্ষ্ম বিচারে তাহার উৎসাহ যেমন প্রবল ছিল, আমাদের পথ্যাপথ্য সম্বন্ধে ঠিক তেমনটি ছিল না। 5 নম্বর পরিচ্ছেদ, নর্মাল স্কুল। ওরিয়েন্টাল সেমিনারিতে যখন পড়িতেছিলাম তখন কেবলমাত্র ছাত্র হইয়া থাকিবার যে হীনতা তাহা মিটাইবার একটা উপায় বাহির করিয়াছিলাম। আমাদের বারান্দায় একটা বিশেষ কোণে আমিও একটি ক্লাস খুলিয়াছিলাম। রেলিংগুলা ছিল আমার ছাত্র। একটা কাঠি হাতে করিয়া চৌকি লইয়া তাহাদের সামনে বসিয়া মাস্টারি করিতাম। রেলিংগুলার মধ্যে কে ভালো ছেলে এবং কে মন্দ ছেলে তাহা একেবারে স্থির করা ছিল। এমনকি ভালো মানুষ রেলিং ও দুষ্টু রেলিং, বুদ্ধিমান রেলিং ও বোকা রেলিংয়ের মুখশ্রীর প্রভেদ আমি যেন সুস্পষ্ট দেখিতে পাইতাম। দুষ্ট রেলিংগুলার উপর ক্রমাগত আমার লাঠি পড়িয়া পড়িয়া তাহাদের এমনই দুর্দশা ঘটিয়াছিল যে প্রাণ থাকিলে তাহারা প্রাণ বিসর্জন করিয়া শান্তি লাভ করিতে পারিত। লাঠির চোটে যতই তাহাদের বিকৃতি ঘটিত ততই তাহাদের উপর রাগ কেবলই বাড়িয়া উঠিত। কি করিলে তাহাদের যে যথেষ্ট শাস্তি হইতে পারে তাহা যেন ভাবিয়া কুলাইতে পারিতাম না। আমার সেই নীরব ক্লাসটির উপর কি ভয়ঙ্কর মাস্টারি যে করিয়াছি তাহার সাক্ষ্য দিবার জন্য আজ কেহই বর্তমান নাই। আমার সেই সেকালের দারুনির্মিত ছাত্রগণের স্থলে সম্প্রতি লৌহ নির্মিত রেলিং ভর্তি হইয়াছে। আমাদের উত্তরবর্তীগণ ইহাদের শিক্ষকতার ভার আজও কেহ গ্রহণ করে নাই। করিলেও তখনকার শাসন প্রণালীতে এখন কোনো ফল হইত না। ইহা বেশ দেখিয়াছি। শিক্ষকের প্রদত্ত বিদ্যাটুকু শিখিতে শিশুরা অনেক বিলম্ব করে, কিন্তু শিক্ষকের ভাবখানা শিখিয়া লইতে তাহাদিগকে কোনো দুঃখ পাইতে হয় না। শিক্ষাদান ব্যাপারের মধ্যে যে সমস্ত অবিচার, অধৈর্য, ক্রোধ, পক্ষপাতপরতা ছিল অন্যান্য শিক্ষণীয় বিষয়ের চেয়ে সেটা অতি সহজেই আয়ত্ত করিয়া লইতাম। সুখের বিষয় ছিল এই যে কাঠের রেলিংয়ের মতো নিতান্ত নির্বাক ও অচল পদার্থ ছাড়া আর কিছুর উপরে সেই সমস্ত বর্বরতা প্রয়োগ করিবার উপায় সেই দুর্বল বয়সে আমার হাতে ছিল না। কিন্তু যদিচ রেলিং শ্রেণীর সঙ্গে ছাত্রের শ্রেণীতে পার্থক্য যথেষ্ট ছিল, তবু আমার সঙ্গে আর সংকীর্ণ চিত্ত শিক্ষকের মনস্তত্ত্বের লেশমাত্র প্রভেদ ছিল না। ওরিয়েন্টাল সেমিনারিতে বোধ করি বেশি দিন ছিলাম না। তারপরে নর্মাল স্কুলে ভর্তি হইলাম। তখন বয়স অত্যন্ত অল্প। একটা কথা মনে পড়ে। বিদ্যালয়ের কাজ আরম্ভ হইবার প্রথমেই গ্যালারিতে সকল ছেলে বসিয়া গানের সুরে কি সমস্ত কবিতা আবৃত্তি করা হইত। শিক্ষার সঙ্গে সঙ্গে যাহাতে কিছু পরিমাণে ছেলেদের কথা মনে পড়ে। বিদ্যালয়ের কাজ আরম্ভ হইবার প্রথমেই গ্যালারিতে সকল ছেলে বসিয়া গানের সুরে কি সমস্ত কবিতা আবৃত্তি করা হইত। শিক্ষার সঙ্গে সঙ্গে যাহাতে কিছু পরিমাণে ছেলেদের মনোরঞ্জনের আয়োজন থাকে, নিশ্চয়ই ইহার মধ্যে সেই চেষ্টা ছিল। কিন্তু গানের কথাগুলো ছিল ইংরাজি, তাহার সুরও তথৈব চ। আমরা যে কি মন্ত্র আওড়াইতেছি এবং কি অনুষ্ঠান করিতেছি তাহা কিছুই বুঝিতাম না। প্রত্যহ সেই একটা অর্থহীন একঘেয়ে ব্যাপারে যোগ দেওয়া আমাদের কাছে সুখকর ছিল না। অথচ স্কুলের কর্তৃপক্ষরা তখনকার কোনো একটা থিওরি অবলম্বন করিয়া বেশ নিশ্চিন্ত ছিলেন যে তাহারা ছেলেদের আনন্দ বিধান করিতেছেন, কিন্তু প্রত্যক্ষ ছেলেদের দিকে তাকাইয়া তাহার ফলাফল বিচার করা সম্পূর্ণ বাহুল্য বোধ করিতেন। যেন তাহাদের থিওরি অনুসারে আনন্দ পাওয়া ছেলেদের একটা কর্তব্য, না পাওয়া তাহাদের অপরাধ। এই জন্য যে ইংরাজি বই হইতে তাহারা থিওরি সংগ্রহ করিয়াছিলেন, তাহা হইতে আস্ত ইংরাজি গানটা তুলিয়া তাহারা আরাম বোধ করিয়াছিলেন। আমাদের মুখে সেই ইংরাজিটা কি ভাষায় পরিণত হইয়াছিল তাহার আলোচনা শব্দতত্ত্ববিদগণের পক্ষে নিঃসন্দেহ মূল্যবান। কেবল একটা লাইন মনে পড়িতেছে।
কলকি পুলকি সিঙ্গিল সিঙ্গিল মেলালিং মেলালিং মেলালিং, অনেক চিন্তা করিয়া ইহার কিয়দংশের মূল উদ্ধার করিতে পারিয়াছি, কিন্তু কলকি কথাটা যে কিসের রূপান্তর তাহা আজও ভাবিয়া পাই নাই। বাকি অংশটা আমার বোধ হয় ফুল অফ গ্লি সিঙ্গিং মেরলি মেরলি মেরলি। ক্রমশ নর্মাল স্কুলের স্মৃতিটা যেখানে ঝাপসা অবস্থায় পার হইয়া স্ফুটতর হইয়া উঠিয়াছে, সেখানে কোনো অংশেই তাহা লেশমাত্র মধুর নহে। ছেলেদের সঙ্গে যদি মিশিতে পারিতাম তবে বিদ্যাশিক্ষার দুঃখ তেমন অসহ্য বোধ হইত না, কিন্তু সে কোনো মতেই ঘটে নাই। অধিকাংশ ছেলেরই সংস্রব এমন অসুচি ও অপমানজনক ছিল। ছুটির সময় আমি চাকরকে লইয়া দোতলায় রাস্তার দিকে এক জানালার কাছে একলা বসিয়া কাটাইয়া দিতাম। মনে মনে হিসাব করিতাম, 1 বৎসর, 2 বৎসর, 3 বৎসর, আর কত বৎসর এমন করিয়া কাটাইতে হইবে। শিক্ষকদের মধ্যে একজনের কথা আমার মনে আছে। তিনি এমন কুৎসিত ভাষা ব্যবহার করিতেন যে তাহার প্রতি অশ্রদ্ধাবশত তাহার কোনো প্রশ্নেরই উত্তর করিতাম না। সংবৎসর তাহার ক্লাসে আমি সকল ছাত্রের শেষে নীরবে বসিয়া থাকিতাম। যখন পড়া চলিত তখন সেই অবকাশে পৃথিবীর অনেক দুরূহ সমস্যার মীমাংসা চেষ্টা করিতাম। একটা সমস্যার কথা মনে আছে, অস্ত্রহীন হইয়াও শত্রুকে কি করিলে যুদ্ধে হারানো যাইতে পারে। সেটা আমার গভীর চিন্তার বিষয় ছিল। ওই ক্লাসের পড়াশোনার গুঞ্জনধ্বনির মধ্যে বসিয়া ওই কথাটা মনে মনে আলোচনা করিতাম। তাহা আজও আমার মনে আছে। ভাবিতাম, কুকুর, বাঘ এবং হিংস্র জন্তুদের খুব ভালো করিয়া শায়েস্তা করিয়া প্রথমে তাহাদের 2-4 সার যুদ্ধক্ষেত্রে যদি সাজাইয়া দেওয়া যায়, তবে লড়াইয়ের অবসরের মুখবন্ধটা বেশ সহজেই জমিয়া ওঠে। তাহার পরে নিজেদের বাহুবল কাজে খাটাইলে জয়লাভটা নিতান্ত অসাধ্য নয়। মনে মনে এই অত্যন্ত সহজ প্রণালীর রণসজ্জার ছবিটা যখন কল্পনা করিতাম, তখন যুদ্ধক্ষেত্রে সপক্ষের জয় একেবারে সুনিশ্চিত দেখিতে পাইতাম। যখন হাতে কাজ ছিল না, তখন কাজের অনেক আশ্চর্য সহজ উপায় বাহির করিয়াছিলাম। কাজ করিবার বেলায় দেখিতেছি, যাহা কঠিন তাহা কঠিনই, যাহা দুঃসাধ্য তাহা দুঃসাধ্যই। ইহাতে কিছু অসুবিধা আছে বটে, কিন্তু সহজ করিবার চেষ্টা করিলে অসুবিধা আরও 7 গুণ বাড়িয়া ওঠে। এমনই করিয়া সেই ক্লাসে 1 বছর যখন কাটিয়া গেল, তখন মধুসূদন বাচস্পতির নিকট আমাদের বাংলার বাৎসরিক পরীক্ষা হইল। সকল ছেলের চেয়ে আমি বেশি নম্বর পাইলাম। আমাদের ক্লাসের শিক্ষক কর্তৃপুরুষদের কাছে জানাইলেন যে পরীক্ষক আমার প্রতি পক্ষপাত প্রকাশ করিয়াছেন। দ্বিতীয়বার আমার পরীক্ষা হইল। এবার স্বয়ং সুপারিনটেনডেন্ট পরীক্ষকের পাশে চৌকি লইয়া বসিলেন। এবারেও ভাগ্যক্রমে আমি উচ্চ স্থান পাইলাম। আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামীকাল জীবনস্মৃতির 6 নম্বর পরিচ্ছেদ থেকে আমি পড়া শুরু করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।